অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস অচেনা মানুষ। উপন্যাসটির প্রথম 2 পর্ব আমি আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আজকে আমি পড়ব শেষ পর্ব। শুরু করছি তাহলে। মাধবীর কফি বানিয়ে আনার অপেক্ষায় আমরা একটুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে মনে আমি করবী নামে মেয়েটির চেহারাটা কল্পনা করার চেষ্টা করছিলাম। এই গল্পের প্রথম দিকে তার চরিত্রটা অনেকখানি রহস্যে মোড়া ছিল, এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। মেয়েটির জীবন তার সংসারকে ছাপিয়ে আরো বড় হয়ে উঠেছিল। অন্য ধরনের পরিবেশে পড়লে কিংবা অন্য রকমের সুযোগ পেলে এই ধরনের মেয়েরাই দেশনেত্রী হয়, সমাজসেবিকা হয়, কিংবা ফিল্ম স্টার বা ডাকাত দলের সর্দারনিও হতে পারে। যেসব মেয়ে সংসার ছাড়িয়ে আরো বড় হয়ে ওঠে তারাই জীবনে বড় কিছু করে। এখানে দুর্ভাগ্যবশত বেচারি অবৈধ প্রেম আর খুন খারাপের মধ্যে জড়িয়ে পড়েছে। কফিতে চুমুক দিয়ে কর্নেল সেন বললেন, সুরজলাল সম্পর্কে বিশেষ কোনো বদনাম আগে শোনা যায়নি। তার বাবা কাঠের ব্যবসা করে কিছু টাকা রেখে গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সুরজলাল ব্যবসার দিকে বেশি মন না দিয়ে টাকা পয়সা ওড়াবার দিকেই মন দেয়। অল্প বয়সেই বিয়ে হয় ওদের। স্ত্রীটি সুন্দরী, 2টি বাচ্চাও আছে। কিন্তু ঘরে মন টেকে না সুরজলালের। বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করে, মদটদ খায়। তার মা এখনো বেঁচে আছেন বলে এ বাড়িতে ওসব চলে না। মাঝে মাঝেই বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে চলে যেত। এইসব সত্ত্বেও সুরজলালের মনটা উদার। অনেককে সে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, কখনো কারোর কোনো ক্ষতি টতি করেনি। মোটামুটি ভাবে তার জীবনটা কেটে যেতে পারত, কিন্তু সুখেন রায় তার স্ত্রীকে নিয়ে ওই ছোট্ট শহরে বদলি হয়ে আসার ফলেই তার জীবনেও সবকিছু বদলি হয়ে গেল। সুরজলাল রাশি রাশি টাকার জিনিস কিনে উপহার দিয়েছে করবীকে। করবীও সেসব নিতে আপত্তি করেনি। কর্নেল সেন মাধবীর মুখের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললেন, সুরজলালের সঙ্গে করবীর অবৈধ মিলনের কোনো সুযোগ কখনো ঘটেছিল কিনা তা জানা যায়নি, যদিও সুরজলালের বউ তার সাক্ষ্যে বলেছিল ওই ডাইনি তার স্বামীর সর্বনাশ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত একজন লোকের শেষ পর্যন্ত আর পাত্তাই পাওয়া যায়নি। তার নাম হরিনাথ। এই হরিনাথ ছিল সুখেনের অফিসেরই সহকর্মী, কিন্তু সে সুরজলালের ফুর্তির সঙ্গী একজন। সুরজলালের টাকায় আমোদ আহ্লাদ করাই ছিল তার প্রধান কাজ। ঘটনার দিন রাত্রিতে সে ডাকবাংলোতে উপস্থিত ছিল, কিন্তু গুলি চলার পরই সে দৌড়ে পালিয়ে যায়। সেই যে পালিয়েছে আর কেউ তার কোনো খোঁজ পায়নি। পুলিশ বহু চেষ্টা করেও ধরতে পারেনি তাকে। চাকরি টাকরি সব ছেড়ে সে অবাক কাণ্ড করেই রইল। এই তো শুনলে লোকগুলির পরিচয়, এবার তোমরা? রঞ্জন জিজ্ঞেস করল। আর সেই বুদ্ধুরাম? কর্নেল সেন হাসতে হাসতে বললেন, সে কিছু না। মজার ব্যাপার হচ্ছে সুরজলাল বা করবী কেউই গাড়ি চালাতে জানে না। সুতরাং ডেড বডিটা আর জিপ গাড়িটা সরানোর জন্য একজন ড্রাইভার দরকার। এটা একটা মজার ব্যাপার। এটা থেকেই বুঝতে পারবে কত ছোটখাটো ঘটনার জন্য কত বড় বড় ব্যাপার ফাঁস হয়ে যায়। করবীর পক্ষে গাড়ি চালাতে না জানা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সুরজলাল বড়লোকের ছেলে। তাদের নিজেদের কোম্পানির 2-3টে ট্রাক আছে। সে তো গাড়ি চালাতে জানতেও পারত। তাহলে খুনের রাত্রেই সে বডিটা সরিয়ে ফেলতে পারত। আমি ডাকবাংলোয় গিয়ে কিছুই দেখতে পেতাম না। ওরা পুরো ঘটনাটাই চাপা দিয়ে দিতে পারত, বিশেষ করে দারোগা বাবুর সঙ্গে যখন ওদের এত খাতির। কিন্তু তা হতে পারল না। সুখেন রায় একমাত্র গাড়ি চালাতে জানতো ওদের মধ্যে। সে মারা যাবার পর গাড়ি চালাবে কে? এই জন্যই সুরজলাল অনেক টাকা কড়ি দিয়ে ভুলিয়ে ভালিয়ে বুদ্ধুরামকে ডেকে নিয়ে এসেছিল তার পরদিন। লোকটার বুদ্ধিশুদ্ধি কম। সে হয়তো কিছুই ফাঁস করতো না শেষ পর্যন্ত। বেচারা তার পুরো টাকা পায়নি বলে সেই টাকার লোভে বসেছিল। মাধবী জিজ্ঞেস করলো, তাহলে কি ওই হরিনাথ নামের লোকটাই খুন করেছে? রঞ্জন বলল, তা হতেই পারে না। মাধবী বলল, কেন হতে পারে না? তার কারণ হরিনাথ বলে কোনো লোকের অস্তিত্বের কথাই আমরা জানতুম না। হঠাৎ গল্পের শেষের দিকে একটা লোকের কথা শোনা গেল আর সেই খুনি হয়ে গেল। এটা হয় না। ডিটেকটিভ গল্পে এটা খুব ব্যাড ফর্ম। কর্নেল সেন বললেন, কিন্তু রঞ্জন, এটা তো গল্প নয়। জীবনের সব ঘটনা কি গল্পের নিয়ম মেনে চলে?
আমি হয়তো ঘটনাটা ঠিক মতন সাজিয়ে বলতে পারিনি। মাধবী বলল, খুন না করলে ওই লোকটা পালাবে কেন? লুকিয়েই বা থাকবে কেন? রঞ্জন বলল, ভয় পেয়ে পালিয়েছে। ওইসব কাণ্ড দেখে ওর পিলে চমকে গিয়েছিল। কর্নেল সেন বললেন, লোকরা একেবারে চাকরি বাকরি ছেড়ে দিয়ে জন্মের মতন পালিয়ে গেল। এটা সত্যি আশ্চর্য ব্যাপার নয়? রঞ্জন নিরাশভাবে বললে, তাহলে মামাবাবু আপনিই বলছেন ওই হরিনাথই খুন করেছে? না, সে কথা আমি বলছি না। আদালতেও সে কথা বলা হয়নি। যে পালিয়ে যায় তার প্রতিই বেশি সন্দেহ জাগে। সেই জন্যই হরিনাথের নামটা প্রথমে মনে আসে। কিন্তু খুনের একটা মোটিভ থাকা চাই তো। সেই হিসাবে হরিনাথের পক্ষে খুন করার কোনো কারণই নেই বলতে গেলে। সে একটা সাধারণ ফুর্তিবাজ লোক। সুরজলালের মাথায় কাঁঠাল ভেঙে মদ্যপান করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। অবিবাহিত লোক, সংসারের কোনো বন্ধনও নেই। লোকের মুখে আমি যা শুনেছি, হরিনাথের চেহারাটাও ছিল বেশ খারাপ। লম্বা শিড়িঙ্গে চেহারা, মুখের একপাশে একটা পোড়া দাগ। এইসব লোক সাধারণত নারীর প্রীতি বা ভালোবাসা থেকে বঞ্চিত হয়। অন্তত অবৈধ প্রেমের নায়ক হিসেবে এদের কল্পনাই করা যায় না। তাছাড়া যতদূর জানা গেছে, মেয়েদের ব্যাপারে হরিনাথের দুর্বলতাও ছিল না বিশেষ। সুতরাং তার পক্ষে হঠাৎ সুখেনরাকে খুন করার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাও পাওয়া যায় না। হরিনাথের কোনো পুরনো ক্রিমিনাল রেকর্ডও নেই। সম্ভবত জীবনে প্রথম চোখের সামনে একটা মানুষকে অপঘাতে মরতে দেখে তার মাথার গোলমাল হয়ে যায়। দেখে শুনে ভয়ের চোটে সে সেই যে একটা দৌড় দেয়, কোথায় গিয়ে থেমেছে তার ঠিক নেই, কিংবা হয়তো এখনো দৌড়চ্ছে। মাধবী বলল, তাহলে খুন করেছে কে বলুন? আর সাসপেন্স ভালো লাগছে না। রঞ্জন বলল, এখন না, বলে দিলেই তো সব ফুরিয়ে গেল। কর্নেল সেন বললেন, আমি তো ঘটনাটা সব খুলে বললাম তোমাদের। লোকজনদেরও চিনিয়ে দিলাম। এই কাহিনীর এই কজনই পাত্রপাত্রী। এদের সম্পর্কে আমি যেটুকু জেনেছি তা সবই বলেছি তোমাদের। এর বাইরের আর কেউ এর সঙ্গে জড়িত নয়। অন্য কেউ খুন করেনি। এদের মধ্য থেকেই খুনিকে খুঁজে নিতে হবে। এবার তোমরাই বলো কে খুন করেছে? মাধবী সঙ্গে সঙ্গে বলল, আমি ঠিক জানি ওই মেয়েটাই খুন করেছে। কর্নেল সেন, রঞ্জন আর আমি একসঙ্গে হেসে উঠলাম। রঞ্জন বলল, তোমার ওই মেয়েটার উপর খুব রাগ, তাই না? মাধবী বলল, নিশ্চয়ই। যে মেয়ে স্বামীর মৃতদেহ পাশের ঘরে রেখে নিজে বাইরের লোকের সঙ্গে হেসে গল্প করতে পারে, সে সব পারে। আমি বললাম, মাধবী, তোমাকে যদি বিচারকের আসনে বসিয়ে দেওয়া হতো, তাহলে তুমি নিশ্চয়ই মেয়েটাকে ফাঁসি দিতে, তাই না? দিতুমি তো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মাধবী, তুমি যে বলছো করবীই খুন করেছে, কিন্তু কিভাবে খুন করেছে সেটাও তো তোমাকে বলতে হবে। শুধু শুধু একজনকে খুনি বানালেই তো আর হয় না। মাধবী বলল, এ তো খুব জলের মতন সহজেই বোঝা যাচ্ছে। অসভ্য পাজি মেয়েটার সঙ্গে সুরজলালের নিয়মিত দেখা হতো গোপনে। সুখেন কখনো অফিসের কাজে বাইরে গেলে তো আর কথাই নেই। সেবার যখন সুখন বাইরে গেল। রঞ্জন বলল, সুখেন তো আসলে যায়নি বাইরে। আহ, আমাকে বলতে দাও না। সুখেন পাটনায় যাবার নাম করে বাইরে লুকিয়ে টুকিয়ে ছিল। সুরজলাল রাত্রিরে ওই বাড়িতে যেই এসেছে, সুখেনে ঢুকে পড়েছে। ধরা পড়ে গিয়ে বেগতিক দেখে করবী অমনি সুরজলালের পিস্তলটা নিয়ে গুলি চালিয়ে দিয়েছে। ও মেয়ে সব পারে। আমি বললাম, কিন্তু মাধবী, এর সঙ্গে ডাকবাংলোর সম্পর্ক কি? ঘটনাটা ওদের বাড়িতে না ঘটে ডাকবাংলোয় ঘটলো কেন? করবীর পক্ষে বাড়িতে থাকাই তো সুবিধাজনক। বাড়িতেই তো হয়েছে, তারপর ডেড বডিটা ডাকবাংলোয় নিয়ে কিছু একটা করার মতলব ছিল। মাধবী, আগাথা ক্রিস্টি তোমাকে দেখলে লজ্জা পেতেন। মেয়েরা এমন ভালো ডিটেকটিভ গল্প লিখতে পারে, আর তোমার এই বুদ্ধি। রঞ্জন বলল, তোমার মেয়েটার প্রতি একটুও সহানুভূতি হচ্ছে না? আমার কিন্তু একটু একটু হচ্ছে। তা তো হবেই, তোমরা পুরুষ মানুষেরা। আর এক দফা হেসে রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, সুনীল, তুই বলতো কে খুন করেছে? আমি বললাম, আমি ঠিক বুঝতে পারছি না, তুই বল না। রঞ্জন বলল, আমার ধারণা এই ঘটনায় করবীর ভূমিকাটা একটু বড় করে দেখানো হচ্ছে। আসলে এর মধ্যে টাকা পয়সার কোনো ব্যাপারও জড়িত। সুরজলাল, সুখেন, হরিনাথ, বুদ্ধুরাম আর ডাকবাংলোর চৌকিদার, এরা সবাই মিলে কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এসব জায়গায় এরকম হয়। ওই ব্যবসার ব্যাপারেই কোনো গোলমাল হয়। সুখেন বোধহয় বিট্রে করেছিল, তাই সুরজলাল আর অন্যরা মিলে সুখেনকে মেরে ফেলে।
তারপর সুরজলালই কোনো বুদ্ধি খাটিয়ে করবীকে ওই ডাকবাংলোয় ডেকে নিয়ে গিয়ে ওকে জড়িয়ে ফেলে খুনের ঘটনার সঙ্গে। করবী তখন নিজে বাঁচবার জন্য বাধ্য হয়ে সহযোগিতা করে ওদের সঙ্গে। মামাবাবু যে সুখেনকে ভালো লোক বলছেন, তারই বা প্রমাণ কি? বাইরে থেকে দেখে অনেককেই ভালো মনে হয়। সুখেনই হয়তো নিজের বউকে অন্যদের সামনে এগিয়ে দিত। কর্নেল সেন বললেন, রঞ্জন, তোমার থিওরিটা একেবারেই অবাস্তব। এটা চমকপ্রদ বটে, কিন্তু একটুও সত্যি নয়। ওদের মধ্যে কোনো ব্যবসার সম্পর্ক যে ছিল না, সেটা আমি ভালোভাবেই জেনেছি। রঞ্জন হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সুনীল, তুই তাহলে বল। আমি বললাম, আমি পারবো না ভাই। আমি ধাঁধার উত্তর দিতে পারি না একদম। ধাঁধা কোথায়? লজিক্যাল অ্যানালাইসিস করলেই তো বোঝা যায়। ওইটাই যে আমি পারি না। আমি যখন ডিটেকটিভ গল্প টল্প পড়ি, কোনো দিন আগে থেকে বুঝতে পারি না খুনিকে। তাছাড়া মানুষকে চেনা অত সহজ নয়। কোন মানুষ কখন কিরকম ব্যবহার করবে তা কেউ বলতে পারে না। আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে যে কেউ খুন করতে পারে। করবী, সুরজলাল, এমনকি হরিনাথের পক্ষেও কোনো কারণে খুন করা অসম্ভব নয়। তার মনের মধ্যে কি জটিলতা ছিল তা তো আমরা জানতে পারবো না। বুদ্ধুরামও যদি খুন করে, তাতেও অস্বাভাবিক কিছু নেই। কর্নেল সেন বললেন, এরকম ভাবে ভাবলে অবশ্য সবাইকে সন্দেহ করতে হয়, কিংবা কোনো মানুষকেই সন্দেহ করা যায় না। এই কথা ঠিক। বাইরে থেকে দেখে আর মানুষকে কতটাই বোঝা যায়। ভেতরে ভেতরে মনের মধ্যে তার কি খেলা চলছে সেটা কেউ জানতে পারে না। তবে অন্য একটা দিক থেকেও রহস্য সমাধানের চেষ্টা করা যায়। ক্রাইমের সময় এবং ঘটনাটা যদি রিকনস্ট্রাক্ট করা যায়, তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হতে পারে। আমি যেদিন ডাকবাংলোতে হাজির হয়েছিলাম, তার আগের রাত্রে, অর্থাৎ যে সময়টা খুন হয়েছিল, সেই সময়কার ঘটনা যদি কল্পনা করা যায়, তাহলে খুনিকে সহজেই দেখতে পাওয়া যাবে। চরিত্রগুলো যদি চেনা যায়, তাহলে তাদের ব্যবহার কিরকম হবে সেটাও অনেকটা কাছাকাছি আন্দাজ করা যায়। কোনো মানুষই তার স্বভাব বিরুদ্ধ ব্যবহার সহজে করে না। বাইরে ভালো মানুষ আর ভেতরে ভেতরে হিংস্র শয়তান, এরকম লোকের সংখ্যা খুবই কম। অনেক উত্তেজক ডিটেকটিভ গল্প পড়েছি। প্রথম দিকে ঘটনাটা যা মনে হয়েছিল, শেষের দিকে তার সম্পূর্ণ একটা উল্টো ব্যাখ্যা দেয়া হলো। রঞ্জনও সেই টেকনিকেই বলার চেষ্টা করছিল, কিন্তু আমার মনে হয় বাস্তবে ওরকম ব্যাপার খুব কমই ঘটে। আমি তোমাদের যে ঘটনাটা বললাম, এটা কিন্তু পুরোপুরি বাস্তব। এর মধ্যে অদ্ভুত, অপ্রাকৃত কিছুই নেই। আগের রাত্রে কি কি ঘটেছিল সেটা টুকরো টুকরো ভাবে আমি বলে দিতে পারি, কিন্তু পুরো ছবিটা ফুটিয়ে তোলার জন্য ক্ষমতার দরকার। সে ক্ষমতা আমার নেই। সুনীল, তুমি তো গল্প উপন্যাস লেখো। তুমি কল্পনায় সেই রাত্রিটার একটা ছবি ফোটাতে পারবে না? আমি বললাম, গল্প উপন্যাস লেখা এক কথা, আর অন্যের মুখে একটা ঘটনা শুনে সেটাকে বাস্তবের মতন ভাবা অন্য একটা ব্যাপার। আমি বোধহয় এটা পারবো না। রঞ্জন বলল, পারবি, চেষ্টা কর না। মাধবী বলল, হ্যাঁ, আপনি বলুন। আপনার যদি ভুল হয় আমরা ধরে দেব। রঞ্জন বলল, এইভাবে আরম্ভ কর। ডাক বাংলোয় কে আগে গিয়েছিল, সুখেন না করবের সঙ্গে সুরজলাল? ওদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আমাকেই গল্পের বক্তার ভূমিকা নিতে হলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি চরিত্রগুলোর কথা ভেবে নিলাম। সুরজলাল হঠকারী বড়লোকের ছেলে, ইয়ার বন্ধুদের পাল্লায় পড়ে টাকা ওড়াচ্ছে। সুখেন রায় শান্তশিষ্ট বই পড়া যুবক, বাড়িতে পুত্রহীনা সুন্দরী স্ত্রী। করবী তার স্বামীকে ভালোবাসে, অথচ ছোট্ট সংসারের একঘেয়ে জীবনে মন টেকে না। হরিনাথ অন্যের পয়সায় মদ খায়। সুখেনকে অপছন্দ করার যথেষ্ট কারণ আছে তার। নিজের চরিত্রের বিপরীত ধরনের লোক দেখলেই অনেকের রাগ হয়। চৌকিদার রামদাস। আমি মুখ তুলে তাকালাম। কর্নেল সেন, আমার আরো দু একটা ব্যাপার জেনে নেবার আছে। চৌকিদার রামদাস কি বিবাহিত? আপনি পরে নিশ্চয়ই খবর পেয়েছিলেন। হ্যাঁ, পেয়েছিলাম। চৌকিদারের বউ মারা গিয়েছিল অনেকদিন আগে। সে একা থাকতো। কিন্তু আপনি যখন তার ঘরের দরজা ঠেলেছিলেন, তখন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাই ছিল। অর্থাৎ ঘরের মধ্যে কেউ লুকিয়েছিল। আপনি সেই সময় ও ব্যাপারে মনোযোগ দেননি। আরেকটা কথা, এই গল্পের মধ্যে ডাকবাংলোটার বেশ অনেকখানি ভূমিকা আছে। কেননা সুখেন, করবী আর সুরজলাল এরা স্থানীয় লোক। ডাকবাংলো ব্যবহার করে বাইরে থেকে যারা আসে তারা। তাছাড়া সুখেন, করবী আর সুরজলাল এরা থাকে কাছাকাছি বাড়িতে। সুখেন যদি ট্যুরের নাম করে অন্য কোথাও গিয়ে থাকে, তাহলে তার বাড়িতে এসব ঘটনা ঘটাই স্বাভাবিক ছিল।
তবু ডাক বাংলোটার ভূমিকা আমি আন্দাজ করতে পারি, কারণ আমি এই ধরনের বাংলোতে অনেকবার থেকেছি। রঞ্জনেরও অভিজ্ঞতা আছে। আচ্ছা, সুখেন রায় যে বাড়িটাতে থাকতো সেই বাড়িটা আপনি বলেছেন খুব ভালো নয়। ঠিক কি রকম? বৃষ্টি হলে ছাদ থেকে জল-টল পড়তে পারে? কর্নেল সেন হেসে বললেন, তুমি ঠিক লাইনেই এগোচ্ছ। হ্যাঁ, সুখেনের বাড়িটা ঐরকমই। কর্নেল সেনের কাছে প্রশ্ন করে আমি আরো কয়েকটা তথ্য জেনে নিলাম। তারপর আরেকটু চুপ করে থেকে আমি পটভূমিটা মনে মনে ছকে নিলাম। আস্তে আস্তে চরিত্রগুলো আমার চোখের সামনে নড়াচড়া করতে লাগলো। গল্প উপন্যাস লেখার সময় আমি চরিত্রগুলোকে যেমন রক্তমাংসের চেহারায় কিছুক্ষণ দেখে নেই, তাদের সঙ্গে কথা বলি, এখানে সুখেন, করবী, সুরজলাল, রামদাস প্রভৃতির সঙ্গে আমার একে একে পরিচয় হলো। আমি যেন চেনাশোনা লোকদের মতোই ওদের পাশে দাঁড়িয়ে আছি। মুখ তুলে এবার কর্নেল সেনের দিকে তাকিয়ে আমি বললাম, দেখুন, সেই সন্ধেবেলার দৃশ্যটা আমি ফুটিয়ে তুলতে পারি, কিন্তু তাতে এই রহস্য কাহিনীর কোনো সমাধান হবে কিনা আমি জানি না। মাধবী বলল, ঠিক আছে, আগে শুনেই দেখি না। আমি শুরু করলাম। বিহারের ওই ধরনের ছোটখাটো শহরে শীতকালে যারা থেকেছে তারাই বুঝতে পারবে কিরকম দুর্দান্ত শীত পড়ে। ড্রাই কোল্ড যাকে বলে, হাড় কনকনিয়ে দেয়। যে সময় ঘটনাটা ঘটেছিল সেটা যদিও নভেম্বর মাস, খুব বেশি শীত পড়ার কথা নয়, কিন্তু বৃষ্টি পড়লে ওসব জায়গায় নভেম্বরেও খুব শীত লাগতে পারে। সেদিন সন্ধে থেকেই বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে কনকনে হাওয়া। কর্নেল সেন, আপনি বলেছেন যে পরের দিন আপনি যখন ডাকবাংলোতে গিয়েছিলেন তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, সুতরাং তার আগের দিনও বৃষ্টি হওয়া স্বাভাবিক। মোট কথা আমি ধরেই নিচ্ছি যে বৃষ্টি পড়ছিল সেই সন্ধ্যাবেলায়, তাতে আমার গল্পের সুবিধে হয়। মাধবী বলল, হ্যাঁ হ্যাঁ, ধরুন না, কে আপত্তি করছে। সুখেন তার বসবার ঘরের চৌকিতে শরীর এলিয়ে বই পড়ছে। এসব ছোটখাটো জায়গায় সন্ধ্যার পর আর কেউই থাকে না, বৃষ্টির জন্য সেদিন আরো কেউ আড্ডা দিতে আসবে না। করবী এ ঘরে ও ঘরে একবার যাচ্ছে আরেকবার আসছে, কখনো একটু বসছে সুখেনের পাশে, আবার উঠে যাচ্ছে ভেতরে। তার কোনো কাজ নেই, সন্ধ্যাটা আর কাটতেই চায় না। দুজন মানুষের রান্না, তাও কখন শেষ হয়ে গেছে। সুখেনের মতন তার বই পড়ার অত নেশা নেই। করবী একবার বসবার ঘরে ঢুকে সুখেনকে বলল, এখন খেয়ে নেবে? সুখেন বই থেকে মুখ তুলে বলল, এক্ষুনি? কটা বাজে? টেবিলের উপর রাখা হাত ঘড়িটা দেখে বলল, মাত্র 7টা, এর মধ্যেই খেয়ে নেব। সুখেনের মুখটা শুকনো। সেদিন তাকে খানিকটা মনমরা দেখাচ্ছিল। এক হাতে বই, এক হাতে সিগারেট। মাঝে মাঝে সে অন্যমনস্ক হয়ে তাকাচ্ছিল বাইরের দিকে। অফিস থেকে পাটনা যাওয়ার জন্য ছুটি নিয়েছে, অথচ পাটনায় যাওয়ার ইচ্ছেই নেই তার। করবী বলল, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আজ রাত্রিরে এখানে থাকবো না। সুখেন বলল, আজ আবার বেরোবে? আজ থাক না। করবী বলল, না, আজ আমার এখানে থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। সুখেন বলল, আজ রাত্রিরে আর বেরিয়ে কাজ নেই, কালকে বরং তুমিও আমার সঙ্গে চলো পাটনায়। সে কালকের কথা কালকে, আজ রাত্রিরে আমার একটুও থাকতে ইচ্ছে করছে না এখানে। তোমাকে কত করে বলেছি আরেকটা বাড়ি দেখো, আজকের রাতটা অন্তত। করবী বলল, না, চলো, বৃষ্টি পড়ছে, বেশি জোরে বৃষ্টি নামলে আবার ছাদ থেকে জল পড়বে। আজ আমার শরীরটা ভালো নেই, গা ম্যাজ ম্যাজ করছে, আবার গাড়ি চালাতে হবে। কি হয়েছে, কি জ্বর হয়েছে নাকি? করবী স্বামীর কপালে হাত রাখলো, তারপর বলল, জ্বর তো নেই, চলো ওখানে গিয়ে আরাম করে শোয়া যাবে এই শীতের মধ্যে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওরা বেরিয়ে পড়ল। সামান্য দু একটি টুকিটাকি জিনিস সঙ্গে নিল শুধু। বিছানাপত্র ডাকবাংলোতেই সব আছে। মাঝে মাঝে ওরা বাড়ি ছেড়ে ডাকবাংলোয় এসে থাকে। ওদের নিজের বাড়ির থেকে ডাকবাংলোয় থাকা অনেক বেশি আরামপ্রদ, বিশেষত শীতকালে। নির্জন জায়গায় ডাকবাংলোগুলিতে এসব ব্যাপার খুব স্বাভাবিক। বাইরের লোকজন যেখানে যত কম আসে, সেখানে স্থানীয় সরকারি অফিসের কোনো কর্মচারী পাকাপাকি বাসিন্দা হয়ে যায়। একটা ঘর শুধু খালি থাকে। এইসব বাংলো আবার অনেক সময় অসামাজিক লোকদেরও আড্ডা হয়। চৌকিদারকে বকশিশ দিয়ে কিংবা ভয় দেখিয়ে তারা সন্ধ্যার পর এসে আড্ডা জমায়, মদ্যপান করে। মেয়েদের নিয়ে অবৈধ কাণ্ডকারখানার পক্ষেও বেশ সুবিধাজনক জায়গা। আমাদের গল্পের এই বাংলোটা সেই ধরনের। রঞ্জন ফস করে জিজ্ঞেস করল, তুই কি করে বুঝলি যে এই বাংলোটা সেই ধরনের? তুই কি সেখানে গেছিস? বাংলোটা কোন জায়গায় তার নামই তো আমরা কেউ জানি না।
আমি বললাম, "আমি সেই বাংলোতে যাইনি বটে, কিন্তু সবকিছু শুনে মনে হচ্ছে বাংলোটা এই ধরনেরই। এরকম অনেক বাংলো আমি দেখেছি। সেখানে স্থানীয় কোনো সরকারি কর্মচারী নিজের কোয়ার্টার বানিয়ে নিয়েছে একেবারে।" কর্নেল সেন বললেন, "সুনীলকে বাধা দিও না। আমার মনে হচ্ছে সুনীল ঠিক রাস্তাতেই এগোচ্ছে। এ পর্যন্ত যা বলেছে তা মিলে যাচ্ছে। বলে যাও।" করবী আর সুখেন যখন পৌঁছালো তখন সেই বাংলোয় আগে থেকে আরো লোক এসে রয়েছে। সাধারণত বাংলোতে যদি অন্য লোক এসে যায় তাহলে আর করবীরা সেখানে সেদিন থাকে না, ফিরে যায়। এতটা এসে আবার ফিরে যেতে হবে বলে সুখেন বিরক্ত হয়ে উঠেছিল। এমন সময় দেখতে পেল যারা এসেছে তারা তাদের চেনা লোক। ওদের চেনা সুরজলাল আর হরিনাথ মদের বোতল নিয়ে আড্ডা জমিয়েছে। সুরজলালের বাড়িতে ওসব চলে না, তাই সে ডাকবাংলোতে আসে মাঝে মাঝে। চৌকিদার রামদাস তাদের খাবার টাবার বানিয়ে দেয়। সুরজলাল কথায় কথায় বকশিস দেয় ৫-১০ টাকা। সুখেন আর করবীকে দেখে সুরজলাল হৈ হৈ করে উঠল। এমনভাবে সে আপ্যায়ন করতে লাগলো যেন বাংলোটা তার নিজের। হাত বাড়িয়ে বলল, "আইয়ে ভাবিজি, আইয়ে সুখেনদা, আজ কত সৌভাগ্য আমাদের যে আপনারা এসেছেন।" সুখেন বলল, "আমরা এসে ডিস্টার্ব করলাম না তো?" "কি যে বলেন!" সুখেন নম্র ধরনের মানুষ। সে ইচ্ছে করলে চৌকিদারকে হুকুম দিয়ে বাংলোতে এই ধরনের লোকেদের আসা বন্ধ করে দিতে পারে। তার বদলে সে নিজেই সংকুচিত হয়ে রইল। একটা চেয়ারে আরাম করে বসে আরেকটা চেয়ারে পা তুলে দিয়েছে সুরজলাল। ছোট্ট টেবিলে ২টি মদের বোতল ও কয়েকটি গেলাস। হরিনাথ ঠিক অনুগত ভৃত্যের মতন সুরজলালকে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, জল মেশাচ্ছে। হরিনাথ নিজেই খেয়ে ফেলছে অনেকটা। সে সুখেন আর করবীকে দেখে বলল, "এই যে দাদার বৌদিও এসে গেছেন, তাহলে জমবে ভালো আজ।" করবী ওদের সঙ্গে একটাও কথা বলল না। চলে এলো তাদের জন্য নির্দিষ্ট ঘরে। ভুরু কুঁচকে স্বামীকে বলল, "ওরা আবার এখানে কেন? ওদের চলে যেতে বলো।" করবী বেশ উঁচু করেই কথা বলেছিল। সুখেন ফিসফিস করে বলল, "এই আস্তে, যা, তা কি বলা যায়, থাক না।" করবী বিরক্ত হয়ে বলল, "ধ্যাত, ভাল লাগে না। এখানে একটু নিরিবিলিতে ঘুমোতে এসেছি, তার মধ্যে আবার জ্বালাতন। ওরা সারা রাত হই হল্লা করবে।" "না না, সারা রাত থাকবে না, খানিকটা বাদেই চলে যাবে নিশ্চয়ই।" "মোটেই যাবে না, দেখো তুমি।" এর আগেও ২-১ বার সুখেন আর করবী ডাকবাংলোতে এসে সুরজলালদের দেখতে পেয়েছে। তবে আগে যখন আলাপ পরিচয় ততটা বেশি ছিল না, তখন সুরজলাল সুখেনকে খানিকটা সমীহ করত। ওরা এলে ডাকবাংলো ছেড়ে চলে যেত তাড়াতাড়ি। মাসখানেক আগে এক রাত্রে ওরা রাত ৩টে পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত সুখেনই ওদের জিপে পৌঁছে দিয়ে আসে। করবী বলল, "তুমি কিন্তু আজ ওদের পৌঁছে দিতে যাবে না কিছুতেই। একা একা থাকতে আমার ভয় করে। ওদের বলো তাড়াতাড়ি চলে যেতে। এখনো বেশি রাত হয়নি, হেঁটেই চলে যেতে পারবে।" করবী বেশ রেগে গেছে। সুখেন তার পিঠে হাত বুলিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করল। সুখেনের ভদ্রতা বোধাচ্ছে। সে মুখ ফুটে ওদের চলে যেতে বলতে পারবে না। দরজার বাইরে থেকে সুরজলাল বলল, "এই সুখেন দাদা, আসুন একটু গপসপ করি। এক্ষুনি কি নিত যাবেন নাকি?" সুখেন করবীকে বলল, "একটু বাইরে গিয়ে ওদের সঙ্গে বসা যাক। মোটে তো 8:30 বাজে।" করবী বলল, "তুমি যাও, আমার ভালো লাগছে না।" সুখেন বাইরের বারান্দায় ওদের সঙ্গে এসে বসল। কয়েকখানা চেয়ার বাইরে বার করা হয়েছে। ইচ্ছে করেই আলো জ্বালেনি। বৃষ্টি পড়ছে অশ্রান্তভাবে। কোথাও কোনো শব্দ নেই। চাদর মুড়ি দিয়ে চেয়ারে পা গুটিয়ে বসতে বেশ আরাম লাগে। সুরজলাল মদের বোতল দেখিয়ে বলল, "দাদা, একটু খাবেন নাকি?" সুখেন বলল, "না ভাই, আমি ওসব খাই না। আমার ভালো লাগে না।" হরিনাথ এতক্ষণ কোনো কথা বলেনি। এবার হেসে উঠে বলল, "না খেলে বুঝবেন কি করে যে ভালো লাগে না? আগে খেয়ে দেখুন, তবেই তো বুঝবেন।" সুখেন বলল, "না, তার দরকার নেই।" হরিনাথ নিজের গ্লাসের সবটুকু মদ ঢক করে শেষ করে দিয়ে বলল, "উফ, গলা জ্বলে গেল। মাইরি সুখেনদা, এই জিনিসটা খেলেই যেমন কষ্ট, না খেলেও সেরকম কষ্ট। তবে বুঝলেন, খেয়ে কষ্ট পাওয়াটাই বেটার। আর সব কিছু ভুলিয়ে দেয়।" সুখেন জিজ্ঞেস করল, "হরিনাথ, তুমি কোথা থেকে এসব খাওয়া শিখলে?" হরিনাথ হো হো করে হেসে উঠল। "এসব কি কাউকে শেখাতে হয়? ভালোবাসা কি কাউকে শেখাতে হয়? মানুষ আপনি আপনি ভালোবাসে। আমি তো আপনি আপনি শিখলাম না। আপনি চেষ্টা করলেন না, তা শিখবেন কি? মেয়ে মানুষ ছাড়া যেমন ভালোবাসা জমে না।"
সুরজলাল ততক্ষণে আরেকটা গ্লাসে খানিকটা মদ ঢেলে জল মিশিয়ে বলল, নিন দাদা, একটু চেখে দেখুন। ভাবিজি রাগ করবেন বলে ভয় পাচ্ছেন? না না, তার জন্য নয়। ভাবিজির কাছে পারমিশন সিক করে নিন। ও কিছু বলবে না, আমি এমনিই খাবো না। সুখেন আর চোখে তার ঘরের জানালার দিকে তাকালো। জানালা দিয়ে আলো এসে বাইরে পড়ছে। করবী শুয়ে পড়েনি বোঝাই যায়। ঘরের মধ্যে তার চলাফেরার খুটখাট শব্দ। সুখেন মনে মনে শঙ্কিত হলো, করবী বোধহয় খুব রেগে যাচ্ছে। তারা এসেছিল এখানে নিরিবিলিতে শান্তিতে ঘুমোবে। তাছাড়া সুখেনের নিজেরই আজ শরীরটা ভালো নয়। তারই ইচ্ছে করছিল শুয়ে পড়তে, কিন্তু এরা বাইরে বসে থাকলে কি আর হঠাৎ উঠে গিয়ে দরজা বন্ধ করে ঘুমানো যায়? সামনে একটা প্লেটে শুকনো করে ভাজা মুরগির মাংস জমা আছে। সুরজলাল নিজের বাড়িতে মাংস খেতে পারে না বলে ডাকবাংলোতে এসে খায়। প্লেটটা সুখেনের দিকে এগিয়ে দিয়ে বলল, এক টুকরো মাংস মুখে দিন, তারপর গ্লাসে একটা চুমুক দিন। দেখবেন কিরকম ভালো লাগে, গ্যারান্টি দিচ্ছি। সুখেন হাত দিয়ে গ্লাসটা সরিয়ে দিয়ে বলল, না ভাই, তোমরা খাও না। তোমরা আনন্দ করছো, তাতে তো আমি বাধা দিচ্ছি না। আমাকে এর মধ্যে জড়ানো কেন? আমি গরিব লোক, আমার এসব বড়লোকি নেশা কি পোষায়? সুরজলাল থতমত খেয়ে গ্লাস সরিয়ে নিয়ে বলল, থাক, তবে থাক। আমি কি আপনাকে জুলুম করছি? আমি বলছিলাম কি, লাইফ তো খুব শর্ট, এর ভিতরে একটু ফুর্তি মজা যদি না করা যায়। সুখেন গরিব বড়লোকের কথাটা তোলায় হরিনাথের খোঁচা লেগেছে। সে সরু চোখে সুখেনের দিকে তাকিয়ে বলল, আপনি কেন খাবেন না তা আমি জানি। পেটে পেটে ইচ্ছে থাকলেও। সুরজলাল বলল, কেন কেন? হরিনাথ ব্যঙ্গ করে বলল, ও খাবে না, বউয়ের ভয় পাচ্ছে। আমাদের তো বউ নেই। এই ধরনের খোঁচা মারলে মানুষের পৌরুষে লাগে। সুখেন দুর্বল ধরনের মানুষ। তাছাড়া হরিনাথ তার দুর্বল জায়গাতেই খোঁচা মেরেছে। সুখেন সত্যিই করবীকে বেশ ভয় পায়। আজ করবী রেগে আছে বলে সে এমনিতেই মনে মনে অস্থির। তবু বউয়ের নামে খোঁচা মারলে অনেক পুরুষই হঠাৎ সাহসী হয়ে যায়। গ্লাসটা তুলে নিয়ে অবহেলার সঙ্গে বলল, খাওয়ার মধ্যে কি আছে, খেলেই হয়, কিন্তু আমার এসব ভালো লাগে না। হরিনাথ বলল, একটু টেস্ট করে দেখুন না, ভালো লাগে কিনা। সুখেন গ্লাসটা তুলে একসঙ্গে সমস্ত মদ গলায় ঢেলে দিল। বিষম খেল সঙ্গে সঙ্গে। সুরজলাল ব্যস্ত হয়ে হা হা করে উঠল। বলল, করলেন কি করলেন কি, সবটা একসঙ্গে আপনি নতুন। সুখেন দুর্বলতা ঢাকবার জন্য বলল, আমার কিছু হয়নি, এমনি বিষম খেয়েছি। সুরজলাল বলল, এ জিনিস আস্তে আস্তে খেতে হয়, পানিকা মাফিক ঢকঢক করে আপনি মেরে দিলেন। সুখেন বলল, খেলাম তো, কিছু তো হলো না আমার। তোমরা এসব খেয়ে কি আনন্দ পাও? সুখেনের চোখ মুখ লাল হয়ে গেছে। সে নিজেও আগে কল্পনা করতেই পারেনি যে সামান্য এক গ্লাস পানির এতখানি তেজ। রীতিমতো ভয় ধরে গেছে তার, কিন্তু কিছুতে সেটা ওদের সামনে প্রকাশ করবে না। বারবার সে ফাঁকা অহংকার দেখিয়ে বলতে লাগলো, এসব খেলে তার কিচ্ছু হয় না, এসব জিনিসের জন্য টাকা নষ্ট করার কোনো মানে হয় না। ইচ্ছে হলে সে এক বোতলও খেয়ে ফেলতে পারে, এসব খাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই। হরিনাথ বলল, এই তো দাদা, বেশ কলজের জোর আছে, তাহলে আগে খাবো না করছিলেন কেন? সত্যি আমি আগে কখনো খাইনি। আর একটু খান। না, আর দরকার নেই। আরে খান না, এই সুরজলাল, দাও, দাদাকে দাও। সুরজলাল আবার ঢেলে দিয়ে বলল, নিন, সঙ্গে একটু মাংস খেয়ে নিন, মাংস না খেলে লিভার ঠিক থাকে না। হরিনাথ বলল, একটু একটু মাংস চাখবেন আর গ্লাসে একটু একটু চুমুক দেবেন। ওরকম গোয়ারের মতন কেউ এক ঢোকে খায়? আস্তে আস্তে খেলে জিনিসটার স্বাদ পাবেন ঠিক। আমি আর খাবো না। এই যে বললেন ইচ্ছে করলে এক বোতল খেয়ে ফেলতে পারেন, আর এক পেগেই হয়ে গেল। আপনার কিছু নেশা হয়েছে বলুন? কিচ্ছু হয়নি। তাহলে আর ওটুকু খেয়ে কি লাভ হলো? আর একটু খান। এইভাবে সুখেন ৩-৪ গ্লাস খেয়ে ফেলল এবং ক্রমাগত বলতে লাগলো, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। হরিনাথ মিটিমিটি হাসছে। এই হরিনাথ ধরনের লোকেরা অন্যদের নেশা ধরিয়ে দিয়ে বেকায়দায় ফেলে খুব আনন্দ পায়। সে কথার মারপ্যাঁচে সুখেনকে ক্রমাগত খাইয়ে যেতে লাগলো। ঘণ্টাখানেক কেটে যাবার পর করবী বেরিয়ে এলো ঘর থেকে। ক্রুদ্ধ গলায় স্বামীকে বলল, তোমরা এখানে বসে বসে গল্প করবে আর আমি একা ঘরে শুয়ে থাকবো? এবার চলে এসো, অনেক রাত হয়েছে। সুরজলাল হাসতে হাসতে বলল, ভাবিজি, আপনার কি ঘরের মধ্যে ভয় করছে নাকি?
আপনাদের বাংলোতে যাকে বলে ব্রহ্মদৈত্য, এখানে সেই একটা ব্রহ্মদৈত্য আছে কিন্তু। করবী সুরজলালের কথা গ্রাহ্য না করে স্বামীর দিকে তাকিয়ে বলল, এ কি, তুমি বসে বসে এইসব ছাই ভস্য খাচ্ছ? সুখেন জড়িত গলায় বলল, একটুখানি শুধু টেস্ট করেছি, কিন্তু আমার কিছু হয়নি। কিছু যে খেয়েছি তাই টের পাচ্ছি না। কেন যে ওরা এইসব খেয়ে পয়সা নষ্ট করে? বুঝেছি, আর খেতে হবে না, তুমি এবার ওঠো। কেন, তুমি ভয় পাচ্ছ আমি মাতাল হয়ে যাব? হা হা হা, অত সহজ নয়। তুমি কিছু বুঝতে পারছো? আমি নর্মাল, কমপ্লিটলি নর্মাল। ঠিক আছে, তোমার কিছু হয়নি। তুমি এখানে আর কত রাত পর্যন্ত বসে থাকবে? কেন, তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ। তাহলে তুমি একলা একলা ঘুমিয়ে পড়ো, আমি একটু বাদে যাচ্ছি। একলা একলা ওই ঘরে থাকতে আমার বুঝি ভালো লাগে? তাহলে তুমি এখানেই একটু বসো। না, তুমি ওঠো বলছি। সুরজলাল বলল, ভাবিজি এত রাগারাগি করছেন কেন? বসুন না। আপনিও একটু বসুন। হরিনাথও বলল, বসুন বৌদি, একটু বসুন। আমরা তো আর খানিকটা বাদে চলেই যাব। ওদের অনুরোধে করবী অনিচ্ছা সত্ত্বেও বসল। সুরজলাল তার দিকে মুরগির প্লেটটা বাড়িয়ে দিল। করবী সেটা ছুঁয়েও দেখল না। সুরজলাল সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের ছেলে। ওদের বংশে কেউ কখনো মদ তো দূরের কথা, মাছ মাংসও ছোঁয়নি। সুরজলাল এর মধ্যে ওর সবকটারই ভক্ত হয়ে গেছে। এ ব্যাপারে হরিনাথ তার প্রধান সাগরেদ। সুরজলালের আত্মীয় স্বজনরা বলে যে বাঙালিদের সঙ্গে মিলেমিশেই তার ওই অধঃপতন। হরিনাথ বলল, বৌদি, আপনার স্বামীটি কিন্তু বেশ খেতে পারে। ঢকঢক করে মেরে দিল কিরকম। আপনিও একটু খাবেন নাকি? করবী বলল, ছি। করবীর সেই ছি বলার মধ্যে এমন একটা দর্প এবং অবহেলা ছিল যে কেউ আর অনুরোধ করতে সাহস পেল না। কিছুক্ষণ সবাই চুপচাপ। করবী আসার পর সব গল্প থেমে গেছে। সুরজলাল আর হরিনাথ খেয়ে যাচ্ছে। সুখেনের গ্লাস খালি। হরিনাথ বলল, দাদা, আর একটু নেবেন নাকি? সুখেন করবীর দিকে চেয়ে বলল, থাক, আর না। করবী সুখেনের দিকে প্রখর চোখে তাকিয়ে আছে। মুখে কিচ্ছু বলল না। সুখেন অপরাধীর মতো একটু হাসল। সুরজলাল গ্লাসে ঢেলে দিয়ে বলল, নিন, আর একটু নিন, ভাবিজি কিছু বলবেন না। সুখেন গ্লাসটা তুলে নিয়ে বলল, আর খেয়েই বা কি হবে? এত খেয়েও তো কিচ্ছু হচ্ছে না। তোমরা ভেবেছিলে আমি এক চুমুক দিয়েই বেহেড হয়ে যাব। হরিনাথ হাসতে হাসতে বলল, সত্যি দাদার কলজের জোর আছে। এই সময় দূরে কিছু লোকের পায়ের শব্দ পাওয়া গেল। ওরা সতর্ক হয়ে উঠল সঙ্গে সঙ্গে। ভালো করে তাকিয়ে দেখলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 4-5 জন লোক হেঁটে আসছে বাংলোর কম্পাউন্ড দিয়ে। সুরজলাল চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই। গ্লাস নামিয়ে রেখে ওরা সবাই তাকিয়ে রইল লোকগুলোর দিকে। ওরা ক্রমশ এগিয়ে আসছে। সুরজলাল গলা চড়িয়ে আবার জিজ্ঞেস করলো, কন হ্যায়? এবারও সাড়া না পেয়ে সুরজলাল পকেট থেকে রিভলভার বার করলো। রাত বিরেতে কোথাও বেরোলে এটা সঙ্গে নিয়ে ঘোরে। रिवॉल्वरটা হাতে নিয়ে সুরজলাল উঠে দাঁড়িয়ে বলল, तुम लोग कौन है? खड़ा हो जाओ, मत आओ इधर। লোকগুলো থমকে দাঁড়িয়ে হিন্দিতে উত্তর দিল এবার। ওরা নিরীহ গ্রামের লোক। শর্টকাট করার জন্য বাংলোর কম্পাউন্ড দিয়ে যায়। ওদের অন্যায় হয়ে গেছে। বাবুরা আছে জানলে আসতো না। লোকগুলো চলে যাবার পর হরিনাথ হেসে ফেলল। তুমি একেবারে বন্দুক বার করে ফেললে ওদের দেখে। সুরজলাল বলল, বিশ্বাস নেই, চোর ডাকাতের তো কমতি নেই। সুখেন রিভলভারটা হাতে নিয়ে বললে, দেখি তো, গুলি ভরা আছে। হ্যাঁ। এটা তো অনেক পুরনো কালের জিনিস দেখছি। আমার পিতাজির ছিল। তোমার টিপ কিরকম, কখনো ছুঁড়েছ এটা? না দাদা, আভি তো কোনো মানুষের দিকে ছুটতে হয়নি, শুধু ভয় দেখালেই হয়। পাখিটাকে শিকার করেছ তো, নাকি তাও করনি? সুরজলাল বলল, দাদা তো বন্দুক পিস্তল সম্বন্ধে বহুত জ্ঞান দেখছি। রিভলভার দিয়ে কেউ কোনো পাখি শিকার করে? বাড়িতে আমার আরেকটা শটগান আছে। চলুন, আপনাকে একদিন শিকারে নিয়ে যাব। আপনি মারতে পারবেন তো? সুখেন বলল, আমি কোনোদিন বন্দুক পিস্তল হাতে ছুঁয়েই দেখিনি এর আগে। তোমারটাই প্রথম হাতে নিলাম। করবী বলল, ওটা নিয়ে নাড়াচাড়া করতে হবে না, রেখে দাও। হঠাৎ গুলি টুলি যদি বেরিয়ে যায়। সুরজলাল বলল, না না, হঠাৎ গুলি বেরিয়ে যাবে না। সেফটি ক্যাচ তোলা আছে, এই যে দেখিয়ে দিচ্ছি। রিভলভারটা হঠাৎ নামিয়ে রেখে সুখেন হাত দিয়ে মুখ চেপে ধরল। একটা হেঁচকি তুলে বলল, এ কি, আমার এরকম মাথা ঘুরছে কেন? সুরজলাল বলল,
আপনার তাহলে বেশি হয়ে গেছে, আর খাবেন না। সুখেন উঠে দাঁড়াতে গিয়ে টলে পড়ে যাচ্ছিল। করবী তাড়াতাড়ি তাকে ধরল। সুখেনের চোখ দুটো সম্পূর্ণ লাল, দৃষ্টি উদ্ভ্রান্তের মতন। আস্তে আস্তে বলল, করবী, আমার মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না। করবী ধমক দিয়ে বলল, কেন ওসব খেতে যাও? এমনিতেই তোমার শরীর খারাপ। ওরা যে বলল, ওরা বললেই তুমি খাবে? আমি এতক্ষণ খাচ্ছিলুম, কিন্তু কিচ্ছু টের পাইনি। চলো, ঘরে গিয়ে শুয়ে পড়বে, চলো। আমার ভীষণ গরম লাগছে। এত শীতের মধ্যে তোমার গরম লাগছে? জল দিয়ে মাথা ধুয়ে দেব? সুরজলাল খুব অপ্রস্তুত হয়ে পড়েছে। সে উঠে এসে বলল, না না ভাবিজি, এখন পানি লাগালে আচানক ঠান্ডা লেগে যাবে। আপনি ঘরে নিয়ে শুইয়ে দিন। সুখেন দাদা ভয় পাবেন না, থোড়া বাদ সব ঠিক হয়ে যাবে। এরকম সবারই এক একদিন হয়। সুখেন অবিশ্বাসের সুরে বলল, আমার এতক্ষণ কিছু হয়নি, হঠাৎ এরকম হলো কেন? শেষ গ্লাসটায় কিছু মিশিয়ে দিয়েছ নাকি? সুরজলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি মিশিয়ে দেব? হরিনাথ বলল, তখনই বুঝেছি যে এরকম ঢকঢক করে খাচ্ছিলেন। সুখেন তবু বলল, কিন্তু এতক্ষণ আমার কিছু হয়নি, হঠাৎ এরকম হলো কেন? নিশ্চয়ই এবার আলাদা কিছু ছিল। সুরজলাল বলল, কারোর কারোর এরকম হঠাৎই হয়। করবী বলল, এতক্ষণ তোমার কিছু হয়নি মানে কি? তোমার কথা জড়িয়ে গিয়েছিল। মোটেই না। ঠিক আছে, তুমি এখন ঘরে চলো। আমাকে ওরা কিছু মিশিয়ে দিয়েছে। ওদের কিছু হলো না, শুধু আমারই একা এরকম হলো কেন? আমার গা গুলোচ্ছে, অসম্ভব গা গুলোচ্ছে। সুরজলাল কাচুমাচু হয়ে বলল, দাদা আমাদের নামে মিথ্যে দোষ দিচ্ছেন। আপনাকে বললাম আস্তে আস্তে খেতে। সুখেন হঠাৎ চেঁচিয়ে বলল, আস্তে আস্তেই তো খেয়েছি। আগের গুলোতে আমাকে শুধু জল দিয়েছ, আমি খেয়েই বুঝেছি স্রেফ জল। কিন্তু শেষেরটায়, ওহ, গলা জ্বলে যাচ্ছে। কি দিয়েছিলে বলো? বিষ খাইয়েছ আমাকে? আপনি কি বলছেন? যান গিয়ে একটু শুয়ে পড়ুন, সব ঠিক হয়ে যাবে। চুপ, আমি সব জানি। করবী জোর করেই স্বামীকে ঘরের মধ্যে নিয়ে গেল। শুইয়ে দিল খাটে, ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দিল মুখ। খাটে শুয়ে শুয়ে মাটির দিকে মুখ নিচু করে বমি করল সুখেন। সে সব পরিষ্কার করল করবী। তারপর বলল, আলো নিভিয়ে দিচ্ছি, তুমি এবার ঘুমিয়ে পড়ো। সুখেন চিৎকার করে বলল, না, ঘুমোবে না। ওরা আমাকে কি খাইয়ে দিয়েছে বলো? করবী বলল, তুমি খেতে গেলে কেন? তুমি কি কচি খোকা? তোমাকে জোর করে খাওয়াতে পারতো কেউ? তা বলে যা তা কিছু একটা খাইয়ে দেবে? চুপ, আস্তে কথা বলো। কেন? কেন আমি আস্তে কথা বলবো কেন? আমি কি কাউকে ভয় করি? সে কথা হচ্ছে না। এখন না ঘুমোলে তোমার শরীর আরো খারাপ হবে। আমার শরীর খারাপের জন্য তুমি তো ভারী কেয়ার করো। আমাকে ওরা বিষ খাইয়ে দিল, তুমি কিছু বলতে পারলে না? আমি তোমাকে ওসব ছাই ভস্য খেতে বারণ করিনি? কোথায় বারণ করলে? শেষ গ্লাসটা খাবার আগে আমি তোমার চোখের দিকে তাকালাম, তখন তুমি আমাকে বারণ করতে পারতে না? করিনি? না করনি। তুমি দেখেছিলে আমি খাই কিনা, সেজন্যই তো আমি খেলাম। তুমি খুব বুঝেছ তাহলে। সুখেনের কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। কোনোদিন সে করবীকে ধমকায় না, তার নামে স্পষ্ট ভাষায় অভিযোগও জানায় না। আজ সে বেপরোয়া, চোখ দুটো লাল, হেঁচকি ওঠা এখনো বন্ধ হয়নি। করবীর হাতটা চেপে ধরে সুখেন আস্তে আস্তে দৃঢ় গলায় বলল, সত্যি করে বলো তো, সুরজলাল এখানে যে আজ থাকবে, তুমি আগে থেকেই সেটা জানতে না? বাহ, তা আমি জানবো কি করে? নিশ্চয়ই জানতে, সেই জন্যই আজ এখানে আসার জন্য তোমার এত গরজ। কি যা তা বলছো? গরজের আবার কি আছে? বৃষ্টি পড়লেই তো এখানে আসি। আজ আমার শরীর খারাপ, আসতে চাইনি, তাও তুমি জোর করে। শরীর খারাপ নিয়ে তুমি ওইসব খেলে? তোমার একটু কাণ্ডজ্ঞান নেই? আমি না খেতে চাইলেও ওরা আমাকে জোর করে খাওয়াতো। আজে বাজে কথা বলো না তো, এখন ঘুমাও। আমি আজে বাজে কথা বলছি? আমি সব বুঝি। সুরজলাল যে এখানে আসবে তা তুমি খুব ভালো করেই জানতে, তাই তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছো। আমি জানি আমার সঙ্গে থাকতে তোমার ভালো লাগে না, আমি জেগে থাকলে তোমাদের অসুবিধা হবে, তাই আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে। আমি তো এসেই ওদের দেখে বলেছিলাম তুমি ওদের চলে যেতে বলে দাও, তখন বললে না কেন? আমি বললেও ওরা শুনতো না, তুমি ওদের আসতে বলেছ,
আমার কথা ওরা শুনবে কেন? আমার কথা কেউ শোনে না। আমায় কেউ ভালোবাসে না। আচ্ছা, পাগলামি করছো তো আজ? আমি এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি এসব কিচ্ছু জানতাম না। এবার তোমার বিশ্বাস হবে? সুখেন হঠাৎ হু হু করে কাঁদতে আরম্ভ করলো। অবোধ শিশুর মতন বারবার বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসো না। করবী ধৈর্য ধরে ভিজে তোয়ালে দিয়ে আবার মুখ মুছিয়ে দিল সুখেনের। তারপর তার চোখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। অস্ফুট গলায় বলল, শোনো, তাকাও আমার চোখের দিকে। কিছু দেখতে পাচ্ছ না? বুঝতে পারো না আমি তোমাকে সত্যিই ভালোবাসি? সত্যি সত্যি বলছো? ৩ সত্যি করব? আমার গা ছুঁয়ে বলো। এই তো গা ছুঁয়ে বলছি। না, পুরোটা বলো। আমার বুকে হাত ছুঁয়ে রেখে বলো, আমি তোমায় ভালোবাসি। যদি মিথ্যে কথা বলো তাহলে আমি মরে যাব। এই যে বলছি, আমি তোমায় ভালোবাসি। করবীর হাতখানা বুকে চেপে রেখে সুখেন আবার কাঁদতে লাগলো। গল্প থামিয়ে আমি একটুক্ষণ চুপ করে রইলাম। তারপর মাধবীর দিকে তাকিয়ে বললাম, মেয়েদের মন বোঝা খুব শক্ত। হয়তো করবী তার স্বামীর কাছে সত্যি কথাই বলেছিল। সে হয়তো সুরজলালের সঙ্গে আগে থেকে কোনো ষড়যন্ত্রই করেনি। সবটাই একটা গোলযোগ। করবী তার স্বামীকে ভালোবাসে এবং দুশ্চরিত্রা একই সঙ্গে এরকম দুটি ব্যাপার থাকা অস্বাভাবিক নয়। মাধবী বলল, তার মানে? এ আবার কি অদ্ভুত কথা! এরকম অদ্ভুত মানুষও আছে। করবী তার স্বামীকে ভালোবাসতো যেরকম অধিকাংশ মেয়েই ভালোবাসে, কিন্তু করবীর জীবনটা তার সংসারের ওই ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখতেও পারেনি। সেই জন্যই সুরজলালের সঙ্গে। তাছাড়া একটি মেয়ে কি একসঙ্গে একাধিক পুরুষকে ভালোবাসতে পারে না? মেয়েদের ভালোবাসা কি এত কম যে একজনকে দিয়েই ফুরিয়ে যাবে? ওকে ভালোবাসা বলে না, অন্যরকম নাম আছে। কি নাম? তা আপনি ভালো করেই জানেন। তাহলে ভালোবাসা কাকে বলে তা নিয়ে আগে আলোচনা করা দরকার। কর্নেল সেন বললেন, সেটা কিন্তু হবে একাডেমিক আলোচনা। সেটা এই গল্পের সঙ্গে খাপ খাবে না। রঞ্জন আমাকে বলল, ঠিক আছে, তোমাকে আর গল্পের টিকা টিপ্পনি দিতে হবে না, শুধু গল্পটাই বলে যাও। আমি বললাম, সুখেনকে যে ওরা বিষ-টিস কিছু খাইয়েছে তাও মনে হয় না। প্রথম প্রথম মদ খেতে গিয়ে লোকে হঠাৎ এইরকম ভাবে আউট হয়ে যায়। সুখেন করবীর সঙ্গে আরো অনেকক্ষণ তর্ক বিতর্ক মান অভিমান করলো। তারপর বলল, আমি আজ সারা রাত ঘুমাবো না। করবী বলল, বেশ তো, ঘুমিও না। দরজা টরজা সব বন্ধ করে দাও। দিচ্ছি। আলো নিভিয়ে দাও। তুমি এসে শোও আমার পাশে। কিন্তু কোনো নেশাগ্রস্ত লোকের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব নয়, বিশেষত বিছানায় শুয়ে শুয়ে। করবী সুখেনের কথা মতো আলো নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল সুখেনের পাশে। সুখেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ একটুও ঘুমাবো না, সারা রাত গল্প করব। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সুখেন ঘুমিয়ে পড়ল। নেশাগ্রস্ত লোকেরা একবার ঘুমিয়ে পড়লে সাধারণত সারা রাতের মধ্যে আর জাগে না। সুখেনও যদি না জাগত তাহলে সবকিছুই অন্যরকম হতো। পরদিন সকালে আবার সবকিছুই স্বাভাবিক। কিছুটা লজ্জা, কিছুটা সন্দেহ থেকে যেত মনের মধ্যে, কিন্তু মানুষের জীবনে তাতে বড় রকমের কোনো পরিবর্তন ঘটে না। বাইরের বারান্দায় বসে হরিনাথ আর সুরজলাল আরো কিছুক্ষণ বসে খেল। ঘরের মধ্যে সুখেন আর করবীর সব কথাই তারা শুনতে পেয়েছে। সুরজলালের মুখখানা গম্ভীর। হরিনাথ কিন্তু বেশ খুশি খুশি। অন্য কেউ অসুবিধায় পড়লে তার বেশ আনন্দ হয়। সুরজলাল বেজার ভাবে বলল, কি ঝঞ্ঝাট রে বাবা, উনি খেলেন কেন? আমরা কি ওকে জোর করে খাওয়াতে গেছি? হরিনাথ বলল, এদিকে শালা কত বার ফট্টাই, খেলেও আমার কিছু হয় না, এবার বোঝো কিছু হয় কিনা। আবার বলে কিনা আমরা বিষ মিশিয়ে দিয়েছি। যত সব নভিসের কাণ্ড। এই হরিয়া, তুই শালা ওকে বেশি বেশি খাইয়েছিস। মোটেই না। আমি নিজে কম খেয়ে অন্যকে বেশি দেব? আমি তেমন পাত্তর নই। শেষকালে নিজের মালেই শর্ট পড়ে যাবে। তাহলে হঠাৎ ওরকম আউট হয়ে গেল কেন? কলজের জোর নেই, শুধু মুখে বড় বড় কথা। আজ আর জমবে না, চল ঘর যাই। এত রাত্রে ঘর যাব? রামদাস খাবার দিল না এখনো, খাবার টাবার খাই, তারপর আর একটু মাল খাবো। আমার আর ভালো লাগছে না। একটু বাদে রামদাস এসে গরম গরম মাংস আর রুটি দিয়ে গেল। সুরজলাল কিছুই খেলো না প্রায়। হরিনাথ খেলো চেটেপুটে। তারপর গ্লাসে আবার মদ ঢেলে দুটো চুমুক দিয়ে বলল, আর পারছি না, পেট এসা ভরে গেছে, চলো শুয়ে পড়া যাক।
সুরজলাল কোনো উত্তর দিল না। হরিনাথ বলল, চলো ওস্তাদ, এবার শুয়ে পড়ি। তুমি না যাও, আমি যাচ্ছি। তোমার ইচ্ছে হলে এসো। হরিনাথ চলে যাবার পর একটা সিগারেট ধরিয়ে বসে রইল একা। কোথাও কোনো শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত থমথমে। বৃষ্টি থেমে গেছে একটু আগে। মেঘের আড়ালে থেকে উঁকি মারল মলিন চাঁদ, তারপর একটি দুটি তারা। হাওয়া দিচ্ছে বেশ জোরে। সুরজলাল গায়ের শালটা জড়িয়ে নিল ভালো করে। বেশ খানিকক্ষণ বাদে খুব ক্ষীণভাবে খুট করে একটা শব্দ হলো দরজা খোলার। সুরজলাল পেছনে ফিরে তাকালো না পর্যন্ত। আবার একটা সিগারেট ধরালো। দরজা খুলে বাইরে এলো করবী। হালকা পায়ে এগিয়ে এসে বসে পড়ল সুরজলালের পাশে। কোনো কথা বলল না। সুরজলালের হাত থেকে সিগারেটটা নিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে টানলো এক দুবার। তারপর সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। করবীর গায়ে গরম জামা নেই। শীতে সে কাঁপছে। সুরজলাল নিজের শালটা খুলে এগিয়ে দিল করবীর দিকে। করবী সেটা একসঙ্গে জড়িয়ে নিল দুজনের গায়ে। দুজনে হাত রাখলো পরস্পরের কাঁধে। করবী বলল, তুমি যদি ঘুমিয়ে পড়তে তাহলে জীবনে তোমার সঙ্গে আর কথা বলতাম না। সুরজলাল বলল, আমি রাতভর এখানে জেগে থাকতে পারতাম। ওকে অত মদ খাওয়ালে কেন? আমি তো খাওয়াইনি, হরিনাথ খাইয়েছে। আমি একবার শুধু বলেছিলাম। আর কোনোদিন খাওয়াবে না। আচ্ছা। তুমিও এত বেশি খাবে না, আজ খুব বেশি খেয়েছ। এখনো পুরা হয়নি, তুমি এসেছো তো তাই আরেকটু খাবো। বৃষ্টি থেমে গেছে, মাঠের মধ্যে একটু হাঁটতে ইচ্ছে করছে। চলো। বারান্দা থেকে সিঁড়ি দিয়ে নেমে এলো ওরা দুজনে। দুজনের গায়ে একই চাদর জড়ানো। যমজ মূর্তির মতন ওরা ঘুরতে লাগলো সামনের বাগানে। আকাশে অস্বচ্ছ আলো, হু হু করছে শীতের হাওয়া। তার মধ্যে হেঁটে বেড়াচ্ছে এক স্বাস্থ্যবান যুবক ও এক স্বাস্থ্যবতী যুবতী। বাকি সবাই এখন ঘুমন্ত। তবু মাঝরাত্রে সুখেনের নিয়তি তাকে জাগিয়ে দিল। এমনিতেই তার গাঢ় ঘুম। আজ এত নেশা হওয়া সত্ত্বেও তার ঘুম ভাঙার তো কোনো প্রয়োজন ছিল না। পাশ ফিরতে গিয়ে দেখল বিছানা অনেকখানি শূন্যতা। ঘর অন্ধকার, অথচ করবী বিছানায় নেই। ঘরের মধ্যে হ্যাজাকটাও করবী ঘুমোতে যাবার সময় নিভিয়ে দিয়েছিল। বারান্দার হ্যাজাকটাও এখন নেভানো। নিচ্ছিদ্র অন্ধকার। সুখেন ধড়মড় করে উঠে বসল। সুখেনের তখনও পুরো নেশা, মাথা টলমল করছে। তবু সে খাট থেকে নেমে নিঃশব্দে চলে এলো পাশের ঘরে। সে ঘরও অন্ধকার। খাটের ওপর বিশ্রী ভঙ্গিতে ঘুমোচ্ছে হরিনাথ। সুখেন বেরিয়ে এলো বারান্দায়। বারান্দার এক কোণে মেঝের ওপর দেয়ালে হেলান দিয়ে বসে আছে করবী। তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে সুরজলাল। সুরজলালের হাতে মদের গ্লাস, সেটা উঁচু করে দিচ্ছে করবীর মুখের কাছে। করবী আলতো করে চুমুক দিয়ে খানিকটা খেল। তারপর মুখ নিচু করে চুমু দিল সুরজলালের ঠোঁটে। ওরা এমনই নিশ্চিন্ত এবং ভাবে বিভোর ছিল যে সুখেনের আসার ব্যাপারটা টেরই পায়নি। সুখেন প্রায় 1 মিনিট থমকে থেকে ওদের দেখল। যেন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। কিংবা করবী যেন তার স্ত্রী নয়, অন্য একটি মেয়ে ও পুরুষের ঘনিষ্ঠ দৃশ্য দেখে ফেলেছে সে। বৃষ্টি থেমে গেছে। অন্ধকার তেমন গাঢ় নয়। বারান্দার কোণে ওদের এই অন্তরঙ্গ ভঙ্গি এক হিসাবে খুব সুন্দর। একটি মেয়ে আর একটি ছেলে যদি ওরকম অন্তরঙ্গ ভঙ্গিতে থাকে, তাহলে দূর থেকে সেটা লুকিয়ে দেখতে যে কোনো লোকেরই ভালো লাগবার কথা। একমাত্র নিজের স্ত্রীকে ওই অবস্থায় পরপুরুষের সঙ্গে বসে থাকতে দেখলে স্বামীর ভালো লাগে না। সুখেন যেন ব্যাপারটা প্রথম দিকে ঠিক বিশ্বাসই করতে পারেনি। তাই প্রথমে কয়েক মুহূর্ত সে বিভোর হয়ে তাকিয়েছিল সেদিকে। তারপর তার বুকের মধ্যে চড়াত করে উঠল। হঠাৎ সুখেনের চোখ পড়ল চেয়ারের ওপরে রাখা রিভলভারটার দিকে। সেটা তুলে নিয়ে কয়েক পা এগিয়ে এসে সে বিকৃত গলায় বলল, খুন করব, আজ দুজনকেই খুন করব। ওরা দুজন ছিটকে সরে গেল দুপাশে। সুরজলাল উঠে দাঁড়াবার আগেই গুলি চালালো সুখেন। সিমেন্টের মেঝেতে সেই গুলির শব্দ হলো প্রচণ্ড। গুলি সুরজলালের গায়ে লাগেনি। সুরজলাল লাফিয়ে উঠে সুখেনকে ধরার চেষ্টা করল, কিন্তু সুখেন ততক্ষণে রিভলভারটা ঠিকভাবে ধরে লক্ষ্য স্থির করেছে। সুরজলাল চেঁচিয়ে বলল, দাঁড়ান, এ কি করছেন? একটা কথা শুনুন। সুখেন আবার গুলি করতে যাবার আগেই করবী এসে তার সামনে দাঁড়ালো। হাত তুলে বলল, কি করছো? দাঁড়াও। সুরজ অজ্ঞান হয়ে গিয়েছিল, আমি ওর কপালে জল দিয়ে। সুখেন উন্মত্তের মতো বলল, সরে যাও, আমি নিজের চোখে দেখেছি। আমি আগে ওকে মারবো, তারপর তোমাকেও।
করবী সুরজলালকে সম্পূর্ণ আড়াল করে দাঁড়িয়ে বলল, তুমি ভুল দেখেছ। পাগলামো করো না। তুমি খুনের দায়ে পড়বে। আমার ফাঁসি হোক, কিচ্ছু আসে যায় না। আমি ভুল দেখেছি? আমি চিরকালই ভুল দেখি। সরে যাও। না, আমি সরব না। তুমি আমাকে মারো আগে। সুরজ, তুমি চলে যাও। সর হারামজাদি। না, আমি সরব না। তুমি আমাকে মারতে চাও, মারো। করবীর এইটুকু বিশ্বাস আছে যে সুখেন কিছুতেই তার উপর গুলি চালাতে পারবে না। যত অন্যায় করুক, তবু করবীর উপর সুখেনের সাংঘাতিক দুর্বলতা। সুখেন পিস্তলটা হাতে ধরে সরে যাও করছে, কিন্তু গুলি চালাতে পারছে না। তার হাত কাঁপছে। করবী এক পা করে এগিয়ে যাচ্ছে সুখেনের দিকে। অসম্ভব তার মনের জোর। এগোতে এগোতে সে বলছে, সুরজ, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। প্রথম গুলির আওয়াজ শুনে হরিনাথও জেগে উঠেছিল। সে দরজার কাছে দাঁড়িয়ে আছে বিস্ফোরিত চোখে। সে আছে সুখেনের পেছন দিকে। করবী তাকে চোখের ইশারায় বলার চেষ্টা করল পেছন থেকে সুখেনের হাত থেকে পিস্তলটা কেড়ে নিতে, কিন্তু হরিনাথের সেই সাহস নেই। করবী সুখেনের একেবারে কাছে এসে হাত বাড়িয়ে বলল, ওটা আমাকে দিয়ে দাও। সুখেন বলল, সরে যাও, খুন করে ফেলবো, একদম খুন করে ফেলবো আজ। হারামজাদি। সুরজ পালিয়ে যায়নি। সে বলল, সুখেন দাদা, ওটা রেখে দিন। আমি আপনাকে সব কুছ বলছি, মাথা খারাপ করবেন না। সুখেন বলল, আমি তোমাকে খুন করব, শয়তান কাহাকা। করবী বলল, তাহলে আগে আমাকে মারো। আমাকে মারছো না কেন? এই তো আমি এত কাছে এসে দাঁড়িয়েছি। তোমাকেও মারবো, দুজনকেই একসঙ্গে। আগে ওই কুত্তাটাকে। তারপর এক মুহূর্তের মধ্যে ব্যাপারটা ঘটে গেল। সুখেন করবীকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গিয়েও পারল না। করবীই ধরে ফেলেছে তাকে। অন্য হাত দিয়ে করবী খপ করে কেড়ে নিতে গেল রিভলভারটা। সুখেন সেটা সরিয়ে জোরে চেষ্টা করতে গুলি ছুটে গেল। গুলি ফুঁড়ে গেছে সুখেনের গলা দিয়ে। ধপ করে মাটিতে পড়ে গেল সে। রিভলভারটার শব্দ হলো ঠক করে। হরিনাথ তক্ষুনি দৌড়ে এসেছে বাইরে। একটি কথাও না বলে হরিনাথ ছুটতে লাগলো মাঠ ভেঙে। সুরজলাল এগিয়ে এলো। করবীর কাছে দাঁড়িয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, মার গেয়া? তুমি মেরে ফেললে? একদম মেরে ফেললে? করবী হাঁটু গেড়ে বসেছে সুখেনের পাশে। সুখেনের প্রাণ বেরিয়ে গেছে গুলি লাগার সঙ্গে সঙ্গে। আর একটা কথাও সে উচ্চারণ করতে পারেনি। গলার ক্ষত থেকে মুখ থেকে রক্ত তখনও বেরোচ্ছে গল গল করে। একটু আগে মানুষটা এখানে দাঁড়িয়ে কথা বলছিল। এখন আর তাকে চেনাই যায় না। করবী মুখ নিচু করে বলল, এ কি, মরে গেল? একদম মরে গেল? সুরজলাল বলল, তুমি রিভলভারটা কেড়ে নিতে পারলে না শুধু, তুমি ওকে মারলে কেন? করবী রক্তহীন বিবর্ণ মুখে সুরজলালের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে বলল, আমি মেরে ফেললাম? আমি তোমাকে বাঁচাতে চাইলাম। আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। এখন তুমি বলছো আমি মেরে ফেলেছি? পাগলের মতো হয়ে গেল করবী। সুরজলালের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার বুকে গুম গুম করে কিল মারতে লাগলো। সুরজলাল অতি কষ্টে তাকে ধরে ঝাঁকানি দিয়ে শান্ত করলো একটু। তারপর দুজনে ঝুঁকে পড়ে পরীক্ষা করলো। দেখলো সুখেনের দেহ। মৃত্যু সম্পর্কে সন্দেহ করার কোনো উপায় নেই। ওরা দুজনে ঘোর লাগা চোখে তাকালো পরস্পরের দিকে। করবী বলল, সব শেষ। আমার এখন কি হবে? সুরজলাল করবীকে ধরে দাঁড় করালো। তারপর বলল, চলো, আমরা জলদি এখান থেকে চলে যাই। করবী বলল, চলে যাব? তারপর ওর কি হবে? সেই সব পরে ব্যবস্থা করলেই হবে, এখন চলো। কিন্তু সুরজলালের চেয়ে করবীর বুদ্ধি বেশি। সে বুঝতে পেরেছিল এইভাবে পালিয়ে বাঁচা যায় না। পালাবার আগে একটা কিছু প্ল্যান ঠিক করে নিতে হবে। ততক্ষণে চৌকিদার রামদাস এসে কাছে দাঁড়িয়েছে। সুরজলাল বলল, আমাদের বাঁচতেই হবে। তারপর রামদাসের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, একটা কথা ফাঁস করবি তো তোর জবান ছিঁড়ে দেব। এরপর করবী আর সুরজলাল একসঙ্গে বাঁচবার চেষ্টা করেছে। কেউ কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। কথা থামিয়ে আমি একটা সিগারেট ধরিয়ে নিলাম। ভালো করে একটা টান দিয়ে বললাম, এর পরের ব্যাপার তো বোঝাই যাচ্ছে। মৃতদেহটা সরানোই ওদের প্রধান কাজ ছিল। কিন্তু ডাকবাংলোর আশেপাশে কোথাও পুঁতে ফেলতে সাহস করেনি। ডাকবাংলোর কাছে খোঁজাখুঁজি হবেই। জিপ গাড়িটা নিয়েও মুশকিল, ওটা সরাতেই হবে। কিন্তু কেউ গাড়ি চালাতে জানে না। সবকিছু ধুয়ে মুছে ওরা পরিষ্কার করে রাখলো। ডেড বডিটা লুকিয়ে রাখলো ওরা খাটের নিচে।
ঠিক হলো পরের রাত্রিরে সব ব্যবস্থা হবে। করবী ওখানেই রয়ে গেল। সুরজলাল গেল সব ব্যবস্থা করতে। সুরজলাল আর না ফিরতেও পারত। সুরজলালের টাকা পয়সা অনেক আছে। ওইসব জায়গায় টাকা পয়সার জোরে অনেক কাজ হাসিল করা যায়। সুরজলাল টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করে নিজে যদি সবকিছু অস্বীকার করত, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা খুব সহজ হতো না। কিন্তু সুরজলাল তা করেনি। সে ফিরে এসেছিল। ইতিমধ্যে কর্নেল সেন সেখানে হাজির হয়ে সব গোলমাল পাকিয়ে দিলেন। একে উনি মিলিটারির লোক এবং ওর সঙ্গে রিভলভার। ওকে কিছুতেই নিরস্ত করা গেল না। আমার ধারণা কর্নেল সেন যখন প্রথম ডাকবাংলোতে হাজির হন, তখন করবী চৌকিদারের ঘরেই লুকিয়েছিল। কি ঠিক বলছি? কর্নেল সেন বললেন, তোমার বর্ণনা মোটামুটি ঠিকই বলে মনে হয়। অন্তত বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কিন্তু তুমি বলছো খুনটা আসলে অ্যাক্সিডেন্ট, ওরা কেউ খুন করেনি? রঞ্জন বলল, ভেরি আনলাইকলি। সুনীল যেভাবে চরিত্রগুলো এঁকেছে তাতে মনে হয় ধরা পড়লেও ওরা কেউ চট করে সুখেনকে খুন করবে না। তার কোনো দরকার ছিল না। রিভলভারটা যদি ওখানে না থাকতো। আচ্ছা, রিভলভারে কারো হাতের দাগ পাওয়া যায়নি? কর্নেল সেন বললেন, সে হাতের দাগের কোনো মূল্য নেই। ওদের তো ও সম্পর্কে আইডিয়াই নেই, তাই রিভলভারটা ওরা সবাই ঘাটাঘাটি করেছে। সবারই হাতের ছাপ পাওয়া গেছে, সুতরাং ও থেকে কিছু প্রমাণ করা যায় না। মাধবী বলল, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বাজে কথা। আমি বলছি ওই করবীই খুন করেছে। আগে থেকে প্ল্যান করেই খুন করেছে। আমি হাসলাম। রঞ্জন বলল, তোমার করবীর ওপর দেখছি খুবই ঘেন্না। এখনো তুমি ভাবছো ওই করবী নিজের হাতে ইচ্ছে করে তার স্বামীকে খুন করেছে? আমার কিন্তু মেয়েটাকে অত খারাপ মনে হয় না। তাছাড়া স্বামীকে খুন করার দরকার কি? ও তো অনায়াসেই সুখেনকে ছেড়ে সুরজলালের সঙ্গে থাকতে পারত। অনেক বিবাহিতা মেয়েরা করে না এরকম? এজন্য কি খুন করার দরকার হয়? মাধবী জিজ্ঞেস করল, মা বাবু, আপনি এবার সত্যি করে বলুন তো, ওই মেয়েটাই খুন করেনি? কর্নেল সেন বললেন, প্রকৃতপক্ষে ওদের দুজনের মধ্যে কে খুন করেছে তা শেষ পর্যন্ত প্রমাণ করা কিছুতেই সম্ভব হয়নি। সুনীলের অ্যাক্সিডেন্টের থিওরিটাই ঠিক হতে পারে, এমনকি আত্মহত্যা করাও অসম্ভব নয়। করবী আর সুরজলাল দুজনেই শেষ পর্যন্ত বলে গেছে যে সুখেন আত্মহত্যা করেছে। এই কথা থেকে এক চুলও নড়েনি। রিভলভার থেকে দুটো গুলি খরচ হয়েছিল। একটা গুলি সুখেনই ছুঁড়েছিল সুরজলালের দিকে, গায়ে লাগেনি। সুরজলাল রিভলভারটা কেড়ে নিয়ে আত্মরক্ষার জন্য গুলি করে, এরকম একটা থিওরিও প্রমাণ করার চেষ্টা হয়েছিল। তাতে সুরজলালের ওপর ঠিক হত্যার অভিযোগ আসতো না। কিন্তু সুরজলাল সে কথা কিছুতেই স্বীকার করেনি। সে বারবার বলেছে সুখেন আত্মহত্যা করেছে। তার বা করবীর ওতে কোনো হাত নেই। মৃতদেহটা লুকোবার চেষ্টা করেছিল কেন? ওরা ভয় পেয়ে মাথা গুলিয়ে ফেলেছিল, এই ওদের বক্তব্য। বিচারের সময় ওদের যদি দেখতে তোমরা, করবী আর সুরজলাল পরস্পরের দিকে গভীরভাবে তাকিয়ে থাকতো শুধু, যেন পরস্পর এক সাংঘাতিক বন্ধনে বাঁধা। আর কারো সঙ্গে একটাও কথা বলতো না। কোনো রকম অপরাধী বা অনুতপ্ত বা ক্ষমাপ্রার্থীর ভাব ছিল না তাদের মধ্যে। সরকার পক্ষের উকিল ওদের জেরা করে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে চেয়েছে। এমন সব জঘন্য অভিযোগ এনেছে দুজনের নামে যে কল্পনা করা যায় না। সুরজলাল আরো ৩-৪টি দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে নাকি কত কি কাণ্ড করেছে, এসব কথাও বলেছে করবীর সামনে। তবু ওরা এক চুলও বিচলিত হয়নি। পরস্পরের নামে কখনো কোনো দোষারোপ করেনি। শুধু মন্ত্রমুগ্ধের মতন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকত। মাধবী জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত শাস্তি হয়নি ওদের? কর্নেল সেন বললেন, হ্যাঁ হয়েছিল। খুনের অভিযোগ অবশ্য প্রমাণিত হয়নি। অন্যান্য সব কারণ মিলিয়ে করবীর জেল হয় ৩ বছর আর সুরজলালের ৫ বছর। করবী ২.৫ বছর পরেই ছাড়া পেয়ে গিয়েছিল। সুরজলাল তখন আবার একটা ভুল করে। এমনিতেই ছটফটে স্বভাবের মানুষ। করবী জেল থেকে ছাড়া পাবার খবর নিশ্চয়ই কোনো উপায়ে তার কাছে পৌঁছেছিল। ও তখন জেল থেকে পালাবার চেষ্টা করে, ধরাও পড়ে যায়। তাতে ওর শাস্তি আরো বেড়ে যায় কয়েক বছর। জানি না আর কোনোদিন ওদের দুজনের দেখা হয়েছে কিনা। করবী জেলের বাইরে ঘুরে বেড়াবে আর ও জেলের মধ্যে বন্দি থাকবে, এই কথা বোধহয় সুরজলালের কিছুতেই সহ্য হচ্ছিল না। একটুক্ষণ আমরা সবাই চুপ করে রইলাম। রঞ্জন বলল, আচ্ছা মামা বাবু, একটা জিনিস লক্ষ্য করেছেন? সুনীল এমনভাবে করবী আর সুরজলালের কথা বলে গেল যেন ও একেবারে সবসময় ওখানে উপস্থিত ছিল ওদের সঙ্গে, ডায়ালগ পর্যন্ত। আমি বললাম, ওটা লেখকদের লাইসেন্স। কোনো ছেলে আর মেয়ে যখন কোনো নির্জন জায়গায় বসে কথা বলে,
তখন কি কোনো লেখক আড়াল থেকে তাদের কথা শোনে, কিংবা তাদের পাশে গিয়ে বসে থাকে? তবুও ওদের সেই নির্জনে বসে থাকা কথাবার্তা হুবহু ফুটিয়ে তোলা হয় কি করে? লেখকেরা মানুষের চরিত্র স্টাডি করে, তারপর সেই চরিত্র অনুযায়ী লেখকরা তাদের প্রেমের দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। আমি ওদের ব্যাপারটা ঠিক বানাইনি, বলতে বলতে এমনি মনে আসছিল, যেন হুবহু হত্যাকাণ্ডটা দেখতে পাচ্ছিলাম। এবং সত্যি কথা বলতে কি জানিস, করবী মেয়েটার উপর আমার খানিকটা সহানুভূতিও এসে যাচ্ছিল। মাধবী ভঙ্গি করে বলল, তা তো আসবেই, পুরুষ তো। কর্নেল সেন বললেন, করবী মেয়েটির মধ্যে অসাধারণ একটা কিছু ছিল। তাকে নিছক একটা খারাপ মেয়ে বলে উড়িয়ে দেয়া যায় না। শহরে থেকে শিক্ষা দীক্ষার সুযোগ পেলে ও হয়তো বড় একটা কিছু করতে পারত। এই ধরনের মেয়েকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক বড় বড় কাণ্ড ঘটে। ওর প্রতি খানিকটা সহানুভূতি থাকা অস্বাভাবিক নয়। আমারও বোধহয় একটু একটু আছে, যদিও আমার জন্যই ওরা ধরা পড়েছিল। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, করবীর সঙ্গে আমার আরেকবার দেখা হয়েছিল, ওই ঘটনার বছর ৫ পর। লক্ষ্মণ ঝোলায় এক মহিলাকে আমার হঠাৎ খুব চেনা চেনা মনে হচ্ছিল। গঙ্গার ঘাটের একেবারে শেষ ধাপে জলে পা দিয়ে দাঁড়িয়েছিলেন, লাল পাড়ের গরদের শাড়ি পরা, একগোছা চুল পিঠের ওপর ছড়ানো। বোধহয় ওই চুল দেখেই আমি চিনতে পারলাম করবী। ওকে দেখে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার জন্যই ওর জীবনে একটা বিপর্যয় এসেছে। আমাকে ওর পছন্দ করার কথা নয়। আমি ওর সঙ্গে কথা বলতে গেলাম, ডেকে বললাম, এই যে শুনুন। তখন তার চেহারা একটুও খারাপ হয়নি, আকর্ষণীয়। মুখ ফিরিয়ে তাকালো আমার দিকে। আমাকে চিনতে না পারার কথা নয়, কিন্তু সেরকম কোনো ভাবও দেখালো না। চোখের দিকে তাকিয়ে রইল দু এক পলক, বড় অদ্ভুত সেই দৃষ্টি। তারপর জলের মধ্যে নেমে গেল। জানো তো ওখানকার গঙ্গায় কিরকম স্রোত, তার মধ্যেই সাঁতার কেটে দূরে চলে গেল অবলীলাক্রমে। আমি কোনো কথা বলার সুযোগই পেলাম না। তবে আমার ধারণা ওই মেয়ে যেখানেই থাকবে আশেপাশের লোকের জীবনে বিপদ ডেকে আনবে। কিছুদিন বাদেই লক্ষ্মণ ঝোলায় একজন ব্যবসায়ী খুন হয়। আমার বিশ্বাস করবী সেই ব্যাপারের সঙ্গে জড়িত। সেবারে অবশ্য আমি আর গোয়েন্দাগিরি করতে যাইনি। তারপর তো অনেক বছর কেটে গেছে। করবী বেঁচে থাকলে এখন তার যথেষ্ট বয়স, কিন্তু এখনো আমার মাঝে মাঝে তার সেই চেহারাটা মনে পড়ে। সেই সকালবেলায় স্নান করার পর চুল খোলা, জল করছে সিঁদুর। রঞ্জন উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল, বাইরে তাকিয়ে বলল, ভোর হয়ে এসেছে, আলো ফুটেছে। কর্নেল সেনও উঠে দাঁড়িয়ে বললেন, চলো তাহলে বাইরে গিয়ে দাঁড়ানো যাক, অনেকদিন সূর্য ওঠা দেখিনি। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস অচেনা মানুষ এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও তা কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।